তুমি এই স্ট্যান্ডটা নিবা নাকি? এই দেখো, যদি কাজ চালাতে পারো এটা দিয়ে চালাও। ওটা ঘুরাও, ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও। তুমি এগুলো বাড়ি থেকে নিয়ে আসছো? বাড়ি থেকে নিয়ে আসছি ভিডিও করার জন্য। ভিডিও করার জন্য বলতে কি, মানে আমি ভাবছিলাম যে তোমাকে আর এই ভাইকে একটু দেখাবো যে তোমরা কেমন আছো, যারা জানতে চাচ্ছে। আমি আর পারলাম না বের করতে লাস্টে তোমাদের এই ঘটনা দেখে। আমি থাক, আজকে আর করবো না, এমনি দেখা করে। কেন তুমি থাকবা? তুমি যাবা না? এখন থেকে তোমাকেও দেখাও একটু করে। বলছি কি বলবো, লাইভে এসেছি তোমাদের মাঝে। তো আমাদের তো অমূল্য রতন চলে গেছে, তোমরা জানোই। আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দিদি ভাই এসছে, আমার বন্ধু একটা এসছে, ছোটোবেলার বন্ধু। আর আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী, ছোটোবেলার ক্লাসমেট, কর্ধ স্কুলে পড়াশোনা করতো। আর একটা হচ্ছে মাসিমা এসছে, পেছনে বসেছেন বালুঘাট থেকে। আর একটা দিদি ভাই এইদিকে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো কিছু বলার নেই। এই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো, আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাকে দেখাও, মাসিমাকে। তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা, যাক নিয়ে আমি ভালো থাকবো, তাই আমার আজকে চলে গেল ছাড়ে। আজকে আমাদের মধ্যে আলপনা নাই, এটা আমরা ভাবতেই পারছি না, এটা আমরা কল্পনাও করতে পারছি না যে আলপনা আমাদের মধ্যে নাই। মা বেটি কত সুন্দর ভিডিও করতাম, সব বন্ধুদের সাথে কথা করতাম, যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না, আমাদের তুমি দেখতে পাচ্ছ। তোমরা কত ইয়ার্কি করতাম তোমাদের সাথে, আজকে আর ইয়ার্কি করার লোক নাই। তো আমাদের কিছু বলার নাই আসলে। মানে আমরা ওই ভিডিওটা আমি করতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে। আর আলপনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে, ও রাত্রিবেলাতে থাকতো না, কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য, অনেক করেছে, মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। আর কলকাতার মতো বাজারে একা একা যে কি করেছি না, মানে সেটা আর বোঝাতে পারবো না। আর ওখানে কাউকে পাইনি সাথে, কেউ সাথী ছিল না। এত কষ্ট। সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না, তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে, এমন অবস্থা হয়েছিল আমার। আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে। মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন, যে কখন যে কী খবর আসে। তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা, তো সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমি তো, আর আমার টোটাল শরীর কাঁপছিল তখন। তো ওখানে গিয়ে তো দেখলাম, অনেক কষ্ট করে গেলাম ওখানে। আর তখন লিফটটা বন্ধ ছিল, লিফটে উঠতে পারিনি, সিঁড়ি দিয়ে উঠছিলাম একা, সব ফাঁকা চারিদিকে। তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কাউকে দেয়নি আমাকে। মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে, কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল। আর আমাকে 6-7 জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিল। মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম, মানে কোনো সেন্স ছিল না তখন। তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাতে হ্যানত্যান কী করছিল অত আমার খেয়াল নাই। তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি। তো এইটুকুই বলার ছিল আমার, বেশি কিছু আর বলার নাই। তোমরা অনেক দিন থেকেই, প্রায় 6 দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আছো যে আমরা কি বলবো বা কি করব।
তো এতটুকুই বলবো যে শয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকে আমি পাচ্ছি। তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। আমার মেয়ে হারাই গেছে বন্ধুরা, আর ভালো লাগে না। কৃষ্ণ বলে দাও তোমরা, এত বড় ক্ষতিটা আমার কেন করলো? আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে, মানে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি। এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই। মানে একটা মানুষের তো একটা সম্বল চাই, সেটা আর নেই। আমাদের আর শরীর চলে না, এখন আমাদের মরণ হলেই ভালো। আমরা আর বাঁচতে চাই না বন্ধুরা, যাক নিয়ে বাঁচবো তাই চলে গেছে। তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের, আমি একটা তোমাদের কথা- খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরো করিনি। আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ, মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু, মানে পাশে কেউ নিচে নেই। তো ওই জন্য আরো ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরো খারাপ লাগবে, ওই জন্য আমি আরো করিনি। কালকে আমি একটু আলাদা হয়েছিলাম, ওই নাকড়াকুড়িতে গিয়েছিলাম, আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ। তো আমি না 10 দিন থেকে কিছু খাইনি, মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না, মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর একবার খেতে মানে পারছি না। ফল খেয়ে থাকতে হবে, ফল খেয়ে আর কত থাকা যায়। সামনে তো থেকে কালকে- আমরা তো দেখছি দাদাকে, তো দাদা কিন্তু ভীষণ অসুস্থ, শরীর খারাপ দাদার, কথা ভীষণ বলার দাদা, অবস্থা নেই। কথা বলতে পারছি না, খুব কষ্ট করে মানে কথা বলছি। আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে, তাহলে একটু যদি মানে একটু সব মানে শক্তি যদি জোগানোর কেউ থাকতো, কেউ ছিল না আমাদের। আমাদের একটা সৎ বুদ্ধি, সৎ উপদেশ কাউকে পাইনি। আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম, তারপর কি করতে কি হয়ে গেল। ভালো মানুষটা, যাকে আমরা 5 দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে, মানুষটা ভালো, আমি দেখলাম তো। আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে, ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও, আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি, আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো। মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল, মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না, বা আছে যাদের তোমাদেরও আছে, আমি ফালতু বলবো না যে আমি একা, এটা না, তাহলে অহংকার হয়ে যাবে। ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো। তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এলাম, নিতে গিয়েছিলাম, ওপরে গিয়ে দেখছি সেই খুশি, ও আমাকে মানে মুখ ইয়ে করছে, বিভিন্ন ভঙ্গিমা করছে। তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম। কিন্তু কয়েক দিনের মধ্যে 4-5 দিন, তারপর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায়। গিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না। তো ভালো তাহলে ঘাড়ে ফেললাম বন্ধুরা। কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু, আমরা যা দুর্দিনে দুরবস্থায় আছি, তুমি আমাদের পাশে থাকো। মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে। ডাক্তারবাবুকে ওখানে অনেকগুলো ডাক্তার ছিল, 15-16 জন ডাক্তার। ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ো, চারিদিক দিয়ে ডাক্তার, শুধু আর ডাক্তার, খালি বসে আছে আর ঘিরে রেখেছে। আমাকে দেখতে দিচ্ছে, যেতে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে। তারপরে তো ওই কোমায় চলে গেছিল। তো অনেক চেষ্টা ওরা করেছে। তো ওগুলো না সবসময় মুখের। আর আমি সব থেকে আলপনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাছ থেকে। আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না, যতই লিফট থাকুক হাঁটতে হবে, অনেক দূরে যেতে হবে। প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল, তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরোনো বিল্ডিংয়ে শিফট করে। তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি, খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম, নিয়ে আসতে পারিনি। আমার যে দাদাটা ছিল ওকে বলেছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে আয়, খেতে গেছে। তো আমার শাশুড়ি একাই চলে এসছে। তো এবার একাই সব ফেস করছি, যা ডিসিশন হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি। যা যা করতে বলছে ওরা, যে এটা করব, করা যাবে কি না, এত টাকা লাগবে, এটা করলে এত টাকা লাগবে, এটা করলে সেই লাগবে, এরকম মানে করছিলাম। তো একা একাই ওইভাবে ডিসিশন নিচ্ছিলাম। আর
তোমাদের তো সেরকম জানাতে পারবো না। আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি, অনেক নার্সিংহোমে ঘুরেছি, তো সব জায়গার ভিডিও তো মানে ভিডিও মানে একটা মানুষকে জীবন মানে কি বলবো, জীবন নিয়ে লড়াই, আর ওখানে তো আমরা ভিডিও করতে পারি, ভিডিও করা যায়, ভিডিও করা যায় ওখানে, তো ওই সমস্ত আমাদের ইন্টেনশন মাথায় ছিল না। এখনো তো আমরা ভিডিও করবো না বন্ধুরা। আর আমাদের ভিডিও করার কোনো ইচ্ছে না, আমরা আর হাসতে পারবো বলো? এই যে আমার বালুঘাট থেকে আমার মেয়েরা আসছে দুইটা, আমার বাড়ি গঙ্গারামপুর। এই যে গঙ্গারামপুরের মেয়ে আমার এটা, আর এই আর বালু ওই যে ক্যামেরার ওটা পেছনে বালুঘাটের মেয়ে, ওরা দুজনে আসে আমাদের বলিছে একটু করো বন্ধুরা সবাই, জানতে তোমাদের চাচ্ছে। দেখার জন্য, তোমাদের জানার জন্য সবাই চিন্তা ভাবনা করেছে, তার জন্য আমরা দেখা দিলাম ওদের অনুরোধে। আর বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি ওটা নিয়ে সোশ্যাল বলবো। মিডিয়ায় নানান রকম কথা, উল্টাপাল্টা কথা, মানুষের তো কি বলবো, যাই হোক বলছে বলুক, ওরা তো ওরা এরকম বলছে তোমরা ভিডিও করো, তো সেই জন্য আরো বিশেষ করে আসলাম। হয়তো আর কয়েকদিন করতে পারবো না, আসবো আমরা পরে। তো আমাদের পরিস্থিতি, এই যে দিদি ভাইটা এখানে আসো দেখতে পাবো, এই দিদি ভাইটা এসছে, এই যে এখানে এই এটা আচ্ছা, নমস্কার সবাইকে প্রথমেই বলছি। তো আমি না একটা কথা বলি, আমরা কারোর পাশে এসে দাঁড়াতে পারি, কাউকে সহযোগিতা করতে পারি, কারণ আমরা মানুষ তো দিন শেষে, প্রত্যেকেরই মনুষ্যত্ব বোধ থাকা উচিত। এই এরকম একটা মানে কি বলবো, একটা মর্মান্তিক ঘটনা আমাদের প্রত্যেকের, মানে আজকে আলপনাকে কে না চেনে, আলপনার জন্য গোটা সবাই কাঁদছে, মানে যারা ক্যামেরার ওপারে আছে তারাও কিন্তু খুবই কাঁদছে, খুবই তারা ভেঙে পড়েছে। তার মধ্যে কিছু মানুষ ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে থাকে, কিছু মানুষ এইগুলোর সুযোগ নিয়ে সামান্য কিছু ভিউজ আর সামান্য কিছু ইনকামের জন্য এত খারাপ নোংরা কিছু, মানে তাদের তাদের সম্বন্ধে না আমি বেশি কথা বলতে চাই না, কারণ আমার গা ঘিন ঘিন করছে। আমি কাছ থেকে এসে দেখলাম, এই যে ছোট্ট ভাই, আমি ভাই বলে সম্বোধন করেছি, এবং এই যে পাশে মাসিমা, মানে এরা না ভেতর থেকে শেষ হয়ে গেছে, এদের বাঁচার ইচ্ছাটা আর নেই, এরা ভেতর থেকে শেষ হয়ে গেছে। এরা যে এসে প্রতিবাদ করবে, এদের সম্বন্ধে কিছু বলবে, সেই ক্ষমতাটাও নেই। আর এটা হচ্ছে আলপনার শাশুড়ি মা, ঠিক আছে? ওনারা না মানে কি বলবো, ওনারা বলছে যে আমাদের এগুলো নিয়ে কোনো যায় আসে না, মানুষ যা করছে করুক। কিন্তু আমি বারবার একটা কথা বলবো, কোথাও তো কি আমরা মানুষ? কেন এত নোংরামো, এত অপপ্রচার, ভালোভাবে সুন্দরভাবে খেতে পারে না, প্রতিবাদ করতে পারে না? অনেক লোক এসছে আমাদের সঙ্গে, সবাই। এই যে ইনি কিন্তু একজন হাই স্কুল টিচারের মানে মিসেস, উনিও একজন মানে হাই স্কুল টিচারের সমতুল্য একজন মানুষ, হয়তো চাকরি বাকরি এখন তো অনেক সমস্যা। আরও একজন এসছে, উনিও হাই স্কুল টিচার, মানে স্কুল টিচারের ওয়াইফ। তো সেটা আমাদের কাছে ম্যাটার না, সবাই বলছে চলো তোমাদের পাশে আমরা সবাই আছি। আরও একজন এসছে, ও আবার ওর হাজব্যান্ড আবার দারোগা ছিলেন, উনি হচ্ছেন এই নারী মনে হয় শাশুড়ি মা। তো ওরা সবাই বলছে চলো থানায় যায়, হ্যান ত্যান। আমার ভালো লাগছে না এমনিতেই, মানে এই সমস্ত আমাদের যা হয়ে শেষ হলো তো হলোই। আলপনা সবসময় বলতো যে আমরা তিনজন একসঙ্গে বৈকুণ্ঠে থাকবো, সবসময় কৃষ্ণ কথা, সবসময় হরি কথা। আমার শাশুড়ি মা গেলেই বলবে যে বিজয় পতাকা স্বামীর একটু ভাগবত কথা দাও, শুনি, আমি তো পড়তে পারি না। তো আমার শাশুড়ি মা একটু পড়াশোনা জীবনে করেননি, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য পড়াশোনাটা বড় জিনিস না। একটু যদি আমরা ভাবি, লেখাপড়া তো আমরা করেছি এখানে সবাই, লেখাপড়াটা বড় জিনিস, তো পড়াশোনাটা বড় জিনিস না। তো এই কারণে হোক, আমার শাশুড়ি মা আমাকে বলছে যে লাইফ টাইম আমরা করতে পারবো না। আমি কিছু বলিনি, কিন্তু লোকই, আমরা কিছুই জানি না যে আমাদেরকে নিয়ে কারা কি সমালোচনা করছে, এটা মানে আমরা ভিডিও করছে। আমরা যারা দেখছি ভিডিওগুলো, কমেন্টগুলো পড়ছি, তারা জানতে পারছি। এবং আমি সবাইকে অনুরোধ করব, যদি পারো সত্যতা বিচার করো, যাচাই করো। তোমরা পুরো ঘটনায়, যে আমরা আজকে ঘটনাস্থলে এসেছি, কিন্তু আমরা কিন্তু চিলে কান নিয়ে যাওয়া বা লঙ্কা, কেউ বললো প্রচন্ড ঝাল, সেই লঙ্কাটা না খেয়ে বলে দিলাম হ্যাঁ লঙ্কাটা ঝাল, সেটা না। লঙ্কা চিবিয়ে বলছি লঙ্কার ঝাল আছে কিনা। আমরা এখানে এসেছি, ঘটনাটা দেখছি, ওনাদের কাছে, ওনাদের মুখ থেকে সম্পূর্ণ তথ্যটা, সত্য তথ্য আমরা মানুষের সামনে আজকে তুলে ধরছি। ওনারা কিন্তু আসবেন না, ওনাদের মানসিকতা নেই যে ক্যামেরার সামনে আসবে, কে ভুল বললো কে ঠিক বললো সেগুলো নিয়ে কথা বলবে, মুখ খুলবে। ওরা ভেতর থেকে শেষ হয়ে গেছে, বাঁচার ইচ্ছা নেই।
তোমরা বুঝতে পারছো এনাদের বাঁচার ইচ্ছা নেই, এনারা মুখ খুলবে কি, এনারা বলবে কি। কিন্তু আমরা প্রত্যেকটা যারা আমরা ওনাদের ফানি ভিডিও থেকে শুরু করে সব ভিডিও, আমরা তো ফ্যান অনুরাগী, আমরা ওনাদের দেখতাম, আমরা কাছের হয়ে গেছি, পরিবারের হয়ে গেছি। আমরা আজকে এসে সকলে অনুরোধ করেছি তোমরা তোমাদের যে জায়গাটা তৈরি করেছো তোমরা সময় নাও, এই জায়গাটা এত সহজে ছেড়ে দিবা না। তোমরা তোমাদের জায়গায় অবশ্যই একদম মানে ঠিকঠাক তোমরা তোমাদের 100% দিয়ে লড়ে যাও। আশা করি এইগুলো একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুখ খোলাটা দরকার। আমি প্রচন্ড পরিমাণে প্রেশার দিয়েছি, প্রেশার বলতে কি আমি বারবার করে বলেছি ভাই তুমি ক্যামেরার সামনে আসো, তুমি মুখ খোলো, তুমি দুটা কথা বলো। আর এই যে মাসিমা, এই যে আলপনার মা মাসিমা, ওনাকে একটু দেখানোর জন্য যে এই যে মিথ্যা অপপ্রচারগুলো, আজকে আলপনার মা শাশুড়ি পাশাপাশি বসে আছে, এখানে এই ভাইটা আছে, আজকে আলপনার সঙ্গে কোনো অন্যায় অবিচার হলে পরে বা তার উপরে কোনো রকম কোনো, তার মা আজকে পারতো, তার মা আজকে তার পরিবারের সাথে এই যে এইভাবে একসাথে করতে পারতো। উনি যেখানে সম্পূর্ণ ঘটনা চোখের সামনে রাস্তার মধ্যে থেকেছে, এই ভাই আর এই যে এই মা হচ্ছে দিনের পর দিন হসপিটালে থেকেছে, ঘটনা জানে ডাক্তার কি বলেছে, তারা প্রতিটা মুহূর্তে তারা এই ঘটনাটার মধ্যে দিয়ে গেছে, সব জানে। তোমরা কে কোথাকার কে যে দুটো লাইভ আর দুটো ভিডিও, বিভিন্ন ভিডিওর পার্ট কেটে কেটে তুলে নিয়ে জোড়া লাগিয়ে একটা ভিডিও বানিয়ে একটা মানুষের সামনে ভুল ইয়ে করে দিচ্ছ, কেন এত ক্ষতি করে তোমাদের কি লাভ? আলপনা আমাদের কাছ থেকে চলে গেল এইভাবে চলে গেল আজকে, মানে ভাবতে পারছি না ওই মেয়েটার জন্য আমি কি বলবো। আমি আমার একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আলপনা আর এই দাদার বন্ডিংটা কতটা স্ট্রং। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কলিযুগে লক্ষ্মীনারায়ণ, মানে আমরা তো লক্ষ্মীনারায়ণ পৌরাণিক ঘটনা আমরা বলেছি, এই যে শাশুড়ি মা, আলপনার শাশুড়ি মা, উনি বলেছেন আমার ছেলে আর বৌমা লক্ষ্মী আর নারায়ণ। আমরা আজকে স্বচক্ষে এসে সেটা দেখছি, ভেতর থেকে না শেষ হয়ে গেছে আলপনার মানে মা এবং হাজবেন্ড। শাশুড়ি মা ইনি আমরা আসার পর থেকে কেঁদেই চলেছে, ইনিও কেঁদেই চলেছে যে আমি আমার সংসারের লক্ষ্মীকে হারিয়ে ফেললাম। আলপনা আমার সংসারের লক্ষ্মী ছিল। আমাদের নিয়ে আরো অনেক কথা বলছে, কেন আমাদের পরিবারে না একটা সমস্যা ছিল, ঠিক আছে, বাড়িতে এরকম মানা না মানা, কিন্তু আমাদের সবকিছু ঠিক হয়ে গেছিল। আলপনা সবাইকে বলছিল, ওখানকার গ্রামের আরো মামা মামি যারা আছে, হ্যাঁ, যে আমরা যাব, অল্প সময়ের মধ্যেই যাব ওই বাড়িতে, সবাই একসঙ্গে থাকবো, যা হয়েছে ভুল হ্যান ত্যান মানে হতেই পারে মানুষের জীবনে। তো কিন্তু আলপনা তুমি কিছু বলো। হ্যাঁ, সেই মহাপ্রভুর ভোগের সমস্ত টোটাল বাজার পরিষেবা দেওয়া সব আলপনা করেছে আমাকে সঙ্গে নিয়ে। আলপনা এসেছিল এখানটায়, এসে কিন্তু আমাদের সঙ্গে মহাপ্রভুর ভোগে আমার সঙ্গে যৌথভাবে যত হাট বাজার করা থেকে আরম্ভ করে যে পরিষেবাগুলো দেওয়া, পূজার আর পরিষেবা, তারপরে খাবার দাবার বিতরণ করা, সমস্ত কাজ করেছে। তাহলে এবং সেন্টারে যায়, আমার সেন্টারে লকডাউনের মধ্যে যায় চাল ডাল মানে বিলি করা, আলু ছোলা এগুলো দেওয়া, আমাকে সেন্টারের মায়েরাও বলতে পারবে। আমার ডাক্তারবাবু এই সব পরিষেবা সব দিয়েছে, মোবাইলের কাজ, খাতার কাজ, আমাকে অনেক হেল্প করছে। আমি কোনোদিনও এটা অস্বীকার করতে পারবো না, বলবো না। আর আমরা অনেকে আবার বলছে ওর জন্ডিস, ওর তাছাড়া আমরা একটা মহা বিপদে পড়েছিলাম, আমরা সমস্যায় পড়েছিলাম কি ব্লাড গ্রুপ ওর মানে আলাদা আসছিল, কিন্তু রক্তের প্রবলেমের জন্য ডাক্তারবাবু বলছিল যে ওর যদি অপারেশনটা করানো হতো তাহলে আমরা হসপিটালে নিয়ে যেতে পারতাম না। অপারেশন মানে ওর এতটা পরিমাণে ব্লাড লস হচ্ছে শরীর থেকে, মানে রেড ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে, ডাক্তার ভেঙে যাচ্ছে, ডাক্তার বুঝতেই পারেনি ওর যে একটা লোকের 4-5 দিনের মধ্যে একটা 8.5-9 কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর, ওর শরীরে ব্লাড দেওয়ার পর 8.5-9 ছিল, তো সেটা পরে 4-5 দিন তো হলো, কলকাতায় গিয়ে একদম 2-এর কাছাকাছি বা 2-এর একটু উপরে ছিল। তো তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ? ডাক্তারবাবু বলছিল আমাদের এই ব্লাড দেওয়া হলো, 1 মাস পরে এসো, সুস্থ হয়ে যাবে, আরো ব্লাড হবে, তারপর হচ্ছে আমরা অপারেশনটা করব। আর বললো যে ওই সমস্ত কিছু না, জন্ডিস অন্য কারণে, রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয়, জন্ডিস কোনো ওই রকম কিছু না যে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, বলছে এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না, ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে, তারপর অন্য প্রবলেম। তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট, ওর নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য, তো উনি বলছে যে যদি একে একটু যদি সার্ভাইভ করানো যায় তা আমি দেখে নেব।
ওর বোন ম্যারো হ্যান ত্যান, বলছে লিউকোমিয়া মানে ওই ক্যান্সার নেই, বলছে যে ক্যান্সার নেই, ক্যান্সার থাকলেও যদি জানতে পারতাম তাও তো একটা কিছু হতো, ওর ক্যান্সার না, ওর বোন ম্যারো টেস্ট করতে হবে। আরও অনেক প্রবলেম ছিল। আর রক্তে কি যেন একটা, রক্তের মধ্যে ওর বাত ছিল, মানে যা সমস্যা ছিল রক্তের মধ্যে, শারীরিক কোনো মানে যে এই লিভারে ফ্যাটি লিভার এই সমস্ত এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না। কিন্তু অনেক ডাক্তার, যেখানে তৈরি হয় সেটাই বন্ধ হয়ে গেছে, রক্তটা যেখানে তৈরি হয় সেটাই বন্ধ হয়ে গেছে। তো সেই সমস্ত কারণে এত কিছু হয়ে গেল। আর ও খুব খুশিতে ছিল কয়েকদিন, ওকে ব্লাড দিয়েছে না, ওর শরীরটা মানে লাল, এই যে এইভাবে দেখছিল ডাক্তার, রক্ত দেখা যাচ্ছিল, চোখ মুখগুলো লাল লাল হয়েছিল। তো ও মানে এত খুশিতে ছিল, কিন্তু বেচারি যে চলে যাবে আমাদের ছেলে এটা ও ভাবেনি। আর আমি তো কি বলবো, কোনোদিনও ভাবিনি। আমার জীবন ছিল, আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসি, এখনো আমি বলছি আমার বাবা মার থেকে আমি অনেক বেশি ভালো। হয়তো আমার পাপ লিখবে কৃষ্ণ, এটা আমার জন্য লিখতে পারে, কৃষ্ণ তো মানে বিধাতা, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর, কৃষ্ণই হচ্ছে জগৎ পিতা, কিন্তু পরম পিতা, কিন্তু আমি এটাই বলছি বাবা মার থেকে ওকে বেশি ভালোবাসতাম। আমি এই বাড়ি ছেড়ে, আমাদের বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, গিজার আছে, তারপর কুলার আছে, তারপর জল খাওয়ার ফিল্টার, বহু কিছু, সব ইলেকট্রিক, বহু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ওই মাটির বাড়িতে নেই। হ্যাঁ, তাহলে আলপনাকে টিনের বাড়িতে কতটা নেই। ভালোবাসতো? ওখানে ভাবুন আপনারা। ওখানে আলপনার জন্য আমি শুধু এক জায়গা নয়, অনেক জায়গায় থেকেছি লাইফে। তারপর হচ্ছে ওই টিনের বাড়িতে কত, এই যে আর কয়েকদিন পর বর্ষা, এখন ভাবা হচ্ছিল যে চলে আসার একটা বিষয়, তো ও এলো, কিন্তু জীবিত আর এলো না আমাদের মাঝে। আর চিকিৎসা অনেক ধরনেরই হয়েছে, কিন্তু ওর শরীরের ভেতরে ভেতরে যে এইরকম একটা প্রবলেম বলছে ডাক্তার আগে থেকেই ছিল, বা হঠাৎ করেই হয়েছে অ্যাটাকটা, সেটা হচ্ছে পেশেন্ট বা তোমরা কেউ বুঝতে পারোনি, আর তোমাদের ওখানে তো সেরকম ব্যবস্থা নেই। তো ঠিক আছে, আমরা নেই যখন, কিন্তু ব্লাডটা দেওয়া হয়েছে, ঠিক আছে, ব্লাডটা দিয়ে ও একদম এত সুস্থ হয়ে গেছিল ভাবা যাবে না। তারপর তো আমরা নিয়ে চলে গেলাম কয়েকদিনের মধ্যে, গিয়ে এই অবস্থা, বেচারি আর আসলো না আমাদের সঙ্গে। আমরা যে কত কষ্ট করে কলকাতা থেকে এইভাবে যে এসেছি, পিছন দিকে আমাদের আলপনা ছিল এসি ঘরের মধ্যে, আমরা এসি নিইনি, কারণ অনেক টাকার খরচার ব্যাপার আছে, টাকা তো আর আমাদের এত নেই যে আমরা অত টাকা ব্যয়। আমরা 8-9 মাস থেকে আমরা টোটাল ইনকাম করা শুরু করেছি। টোটাল চ্যানেলটার বয়স এই 2 বছরও হয়নি। সেপ্টেম্বর মাসের 4 তারিখ আসলে আমাদের চ্যানেলটার বয়স 2 বছর হবে। তো অনেক কষ্ট করে, অনেক ঝামেলা করে, অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে, ওই টাইমে তো আমাদের দুজনেরই সেন্স, মানে যে ড্রাইভার ছিল সে আমাদেরকে মেনটেন্স করে অনেক কষ্ট করে নিয়ে এসছে। আর এই তো হচ্ছে ব্যাপার। তো এখানে এসে আমাকে আলপনার কাছে কেউ থাকতেই দেয়নি। আমি বেচারি যে আমাকে জীবিত থাকতে আমাকে সবসময় গলা জড়িয়ে ধরতো, এটা আমার কাছে সবসময় একটা সবচেয়ে বড় কথা। আমি এখন ঘুমোতে গেলে, যখন ঘুমিয়ে থাকছি না, ঘুমের মধ্যে আমার শাশুড়িমা বলছে যে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। যেটা প্রবলেম আমার হচ্ছে, মানে শুয়ে আছি, তো শুয়ে থাকতে এরকম আছি, মানে এরকম একটা, মানে যখন জেগে উঠছি তখন ওটা হচ্ছে, মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ, মনে হয় যে আমার হার্টটা বন্ধ ছিল, আমি কেবলই নিঃশ্বাসটা নিলাম। এরকম আমার অনেক কয়বার হয়েছে এই কয়দিনের মধ্যে। তো আমি অত চিন্তা করি না, কারণ আলপনা চেয়েছিল যে সবাই মিলে আমরা থাকবো ওই ভগবানের শ্রীধামে। তো আলপনা তো মানে চলে গেল। আর আলপনা সবসময় বলতো যে আমার কর্মের, যেটা আমার লেখা আছে, আমি যেটা কর্ম করেছি গত জন্মে, সেই কর্মের বেসিসে আমার এই জন্মটা আমি পেয়েছি। তো এই জন্মে আমার কতদিন আয়ু আছে আমার কিন্তু সেটা আমি জানি না। আর আমি চলে গেলে সেটা নিয়ে টেনশন করবো না, এই কারণে করবো না, কারণ আগে ভালো অবস্থায় বলতো, মানে যখন আমাদের কোনো ভাগবত কথা শোনাতো, বা গীতার কথা শোনাতো, বা চৈতন্য চরিতামৃতের কথা শোনাতো, হ্যাঁ, তো তখন এগুলো বলতো। টেনশন করবো না, কারণ ভগবান যেটা করছে আমাদের দেহ থেকে, যে যেমন এটা যখন আমরা মানে একটা জামা পরছি, সেই জামাটা যখন ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, তখন আমরা জামাটা খুলে ফেলে দিই, কারণ এই জামাটার মালিক হচ্ছে আমি, তাই আমি ওকে ফেলে দিতে পারি, ওর কিছু করার ক্ষমতা নেই। সেরকম আমাদের এই দেহের মধ্যে যে আত্মা আছে, সেটার মালিক হচ্ছে পরমেশ্বর কৃষ্ণ, একদম কৃষ্ণ। কৃষ্ণই স্বয়ং ভগবান, আর কেউ ভগবান না, কৃষ্ণই একমাত্র ভগবান, স্বয়ং ভগবান। তো তিনি যখন মনে করবেন যে সে আমাদেরকে নিয়ে নিতে পারেন, তার জন্য তোমরা টেনশন করবে না, কারণ এটা আমি পূর্বজন্মে হয়তো খারাপ করেছি, তার জন্য
এই জন্মে আমাকে চলে যেতে হবে, উপায় নেই। কিন্তু যেইটুক সময় আমি আছি সেইটুক সময় আমাকে কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ নামের মধ্যে দিয়ে থাকতে হবে। তাহলে আমি হয়তো আগের জন্মে গিয়ে মানে একটু এগিয়ে থাকবো আর কি। আর জীবের প্রতি এত দয়া ছিল মানে আলপনার, আর আলপনার জন্য আমি আর আমার শাশুড়ি মা কৃষ্ণ ভক্ত বা যেইটুকুই হোক, মানে ভক্তি জগতে হোক আর যেইটুকুই হোক, এতটুকু হলেও নিমিত্ত মাত্র, অত বড় তো কিছু না, আমরা লাভ করেছি। আর আমরা আমাদের মধ্যে নানান মানে যত মত তত পথ, তো আমাদের এটা আমাদের হিন্দুদের মধ্যে অনেক রকম জাতি বিভাগ, সবাই আমরা কিন্তু আমাদের পিতা কিন্তু সেই ব্রহ্মা, সবাই কিন্তু ব্রহ্মার সন্তান। কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছে, কেউ ছোট কেউ বড় কেউ। কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত তারা পাঠক সবসময় আলপনা শুনতো, বলে যে ভগবান নাকি বলেছেন, আলপনাও বলেন যে কর্মে তোমাকে ব্রাহ্মণ হতে হবে, কর্মে ক্ষত্রিয়, কর্মে তুমি শূদ্র, কর্মে তুমি সবকিছু, কর্মের উপর মেন কিছু, কর্মের উপর তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করে, মানে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না এখানে। কর্ম করতে হবে। আজকের লাইফটা কিন্তু একদম অন্যরকমের হচ্ছে, মানে আর সব থেকে মানে এই বিষয়গুলো আমাকে সব থেকে বেশি প্রভাবিত করতো ও জীবনে। আর সব সময় আমাকে বলতো যে কৃষ্ণ নাম করো। ও যদি একটু মানে আগে না মানে একটা যখন একসঙ্গে আমরা চলতাম তখন কি মানে একটু কিছু লাগলে বলতো কি গোসাই কথাটা মানে ওর মুখের মধ্যে আসতো, ভালো লাগতো আর কি। ওদের আচার, ওদের রুচি, ওদের ব্যবহার, ওদের মানে ব্যবহার মানুষের যেমনই হোক, মানে ওদের যে নিয়ম, ওদের সেই নিয়মটা মানে আদর্শে অনুপ্রাণিত ছিল। ওদের নিয়ম কারণ খুব ভালো লাগতো। মানে যে কোনো বিষয় একটু কঠোর হতে হবে, যেমন পড়াশোনা যদি আমরা একটু কঠোর না হই তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না। সারা বছর যে পড়াশোনা করে সে কিন্তু ভালো রেজাল্ট করে, ওইরকম কৃষ্ণ ভক্তিতেও কঠোর হতে হয়, না হলে ভালো রেজাল্ট করা যায় না। ও বলতো যে সারা জীবন আমি যদি কৃষ্ণ নাম করি, শেষের দিনে গিয়ে যদি আমি মানে সেন্সলেস হয়ে পড়েও থাকি, কৃষ্ণ আমাকে দেখে নিবে, আমাকে স্মরণ করাবে যে আমার নাম নেও তুমি, ওই শক্তিটা আমাকে দিবে, কেউ দেখতে না পায় কিন্তু কৃষ্ণ আমাকে দিয়ে দিবে। গোলকধাম যে পেতে হবে, বৈকুণ্ঠ ধাম পেতে হবে, এটা আমার কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে ও বলতো যে কৃষ্ণ যেখানে যাবে সেখানে যেন আমাদেরকে নিয়ে যায়, কৃষ্ণ যদি মর্তে আসে তাহলে সেখানে গিয়ে আমাদের যেন। স্বামী স্ত্রী জন্ম জন্মান্তর 7 জন্মের কিন্তু বন্ধন। সত্যি আজকে এই ভাইয়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমার থেকে হয়তো ভাইও বয়সে ছোট, কিন্তু অনেক অনেক আমার দূর থেকে ভাই তুমি ভালোবাসা নিও, আর তুমি মাসিমার সাথে থেকো। দেখো তুমি একদিন অনেক অনেক বড় মনের মানুষ হবে, অনেক বড় ইউটিউবার হবে কি সেটা জানি না, কিন্তু অনেক বড় মনের মানুষ হবে। তুমি সামনে এগিয়ে যাও, আর মঙ্গলময় ঈশ্বরের কাছে আমার বোনের আত্মা যাতে শান্তি পায় সেই কামনাও করি। আর তার সাথে তুমি অবশ্যই ডাক্তার দেখিও, আর আমার সমস্ত বন্ধুদের জন্যও শুভকামনা রইল। চলুন।